আমন্ত্রণ সব খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবিয়া স্মৃতি। বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান নানা সমস্যা এবং নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু হয়েছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। নয়াদিল্লিতে বিএসএফ সদর দফতরে সোমবার শুরু হওয়া ৪ দিনব্যাপী এই বৈঠক চলবে ১১ জুন পর্যন্ত। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, এছাড়া মাদক, অস্ত্র এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান, মানব পাচার এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অনুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ নিয়েও আলোচনা হবে। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের ৩টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা ৩২১ জনকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা এবং ঝাউবাড়ি সীমান্তে ৩০০ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা এবং বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন যে পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে ১০ থেকে ১২ বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় ৩০০ মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় ৩০০ লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে ৪ দিনের মাথায় ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক ২টা ৩০ মিনিট হবে, এই সময়ে তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা ১১ জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত ৩টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি ও মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল আর থাকার পরে আমরা তো রাতে ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে ১০-১২টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। জারিন অর্নি, যমুনা নিউজ।
রাজধানীর মৌচাকের সালিশি বৈঠকে ছুরিকাঘাতে নিহত হয়েছেন রমনা থানার স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার। রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব নিয়ে সালিশি বৈঠক চলাকালে যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু এবং সদস্য সচিব লুৎফর রহমানের সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বিল্লাল। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাত 9:15টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত রয়েছে। এই ঘটনার জেরে বাবুকে দল থেকে বহিষ্কার এবং যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত করা হয়। প্রথম পার্টটা মারছে যুব দলের দ্বিতীয়টা পার্টটা মারছে রিয়াজের পার্টটাই ওর বুকের মধ্যে রাখছে। হত্যাকারী যেই হোক তার বিচার চাই আমরা, ঠিক আছে? আমরা জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসাবে আমরা বিচার চাই। 2025 সালের চেয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক কিনা তা জনগণই নির্ধারণ করবে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে টিআইবির রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেননি সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুলিশ আগের চেয়ে জনবান্ধব হয়েছে, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। ঠিক এই কারণেই তাদের স্বীকৃতি দেওয়া উচিত। অনুষ্ঠানে রাম্মিসা হত্যাকাণ্ড সহ 3 ঘটনায় পেশাদার ভূমিকায় স্বীকৃতি হিসাবে 15 জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সনদসহ প্রত্যেককে দেওয়া হয়েছে 20,000 টাকা সম্মানে। আসামিদের খুব দ্রুত গ্রেফতার এবং তদন্তে প্রশংসনীয় ভূমিকা রাখায় 3 জনকে আইজি ব্যাচও পরিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে। আলোচিত এই মামলায় সাবেক 2 সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশও দেওয়া হয়েছে। সোমবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 আদালতের বিচারক মুমিনুল হক এই আদেশটি দিয়েছেন। আদালত সূত্র জানিয়েছে যে পিআইবির আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক সার্জেন্ট জাহিদুজ্জামান এবং সৈনিক শাহিন আলমের বিরুদ্ধে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তনু হত্যাকাণ্ডের সময় 2 জনই কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। তাদের মধ্যে একজন বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলেও জানা গেছে। এদিকে মামলায় গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তার পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজকে বাকি যে 2 জন সাসপেক্টেড যাদেরকে সন্দেহ করা হইতেছে তারা 2 জনই দেশের বাইরে, একজন জাহিদুজ্জামান আরেকজন সাম রাশেদ এই জাতীয়। তারা 2 জনই দেশের বাইরে। আইয়ুব তাদের গ্রেপ্তারি পরোয়ানা চাইছে, তো কোর্ট ইন্টারপোলের মাধ্যমে তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে। আগামী বাজেট বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় বাসাবো বৌদ্ধ মন্দিরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেছেন তিনি। এই সময় আরও বলেছেন তিনি যে তলাবিহীন ঝুড়ি রাখা থেকে জিয়াউর রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান। আজ দেশ যে অর্থনীতির উপর দাঁড়িয়ে রয়েছে সেই ভিত্তি তৈরি করেছিলেন জিয়াউর রহমান। বিদেশে শ্রমিক পাঠানো গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা শুরু হয়েছিল তার হাত ধরেই। মির্জা ফখরুল আরও বলেছেন, জিয়াউর রহমানের দেখানো পথেই হাঁটছেন বর্তমান প্রধানমন্ত্রী। তাই ক্ষমতায় এসেই একের পর এক যুগান্তকারী কাজ করে যাচ্ছেন তিনি। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চাইছে, যা হতে দেয়া যাবে না।
সব মিলিয়ে কিন্তু দেশে একটা উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছেন। আগামী 11 তারিখে বাজেট হবে। আমরা অত্যন্ত আশাবাদী এই বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখব যে একটা নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাইবার সুরক্ষা আইনে সংশোধনী আনছে সরকার। সংসদে ৭১ বিধিতে আনা প্রশ্নের উত্তরে কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেছেন, এরই মধ্যে আইনের খসড়া তৈরি কাজ শুরু হয়েছে। মন্ত্রী বলেছেন, এআই ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার বন্ধের বিধান যুক্ত হবে এতে, যেখানে সরকারি কর্তৃপক্ষের হাতে কন্টেন্ট অপসারণের সুযোগ রাখা হবে। পাশাপাশি জুয়া বেটিং বন্ধের বিধান করা হবে। এছাড়া স্থানীয় উন্নয়নে আওয়ামী লীগের ঠিকাদারদের ঠেকাতে আইন পরিবর্তনের কথা জানিয়েছে এলজিআরডি মন্ত্রী। বাসাবো খেলার মাঠ শহীদ আলাউদ্দিন পার্ক। সরকার পরিবর্তন হলেও আড়ালে থেকে স্থানীয় উন্নয়ন কাজের দায়িত্ব পান পুরনো ঠিকাদাররা। সংসদে এমন অভিযোগ করেন সংসদ সদস্য আশরাফ উদ্দিন। গ্রামীণ উন্নয়ন কাজে স্থানীয় ঠিকাদারদের দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি। একজন ফ্যাসিস্টের লোক যখন ইজিপ্টে অংশগ্রহণ করে, সে সহজে কাজটা পেয়ে যায়, কারণ তার ফাইল খুব স্ট্রং, তার প্রোফাইল স্ট্রং। ৭১ বিধিতে আনা নোটিশের উত্তরে এলজিআরডি মন্ত্রী বলেন, শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এই বিষয়গুলো আমরা অবগত আছি এবং আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি, অর্থমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি। আমরা এই আইনটার কিভাবে রিভিউ করে এটা সঠিক লোকেরা যেন পায় সেটা আমরা বিবেচনা করব। সীমিত পদ্ধতিতে LTM শুধুমাত্র জেলার ঠিকাদারগণ অংশগ্রহণ করে থাকেন। এই পদ্ধতিতে জেলার বাইরের ঠিকাদারদের অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। নতুন প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপব্যবহার নিয়ে নোটিশ দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। বলেন, বাড়ছে অপপ্রচার ও চরিত্র হননের ঘটনা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঠেকাতে সাইবার সুরক্ষা আইনে সংশোধন করা হবে। সেটা আসলে মত প্রকাশের স্বাধীনতা কিনা সেটা পুনরায় সংজ্ঞায়িত করা দরকার। আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। পাশাপাশি আইন করে কন্টেন্ট অপসারণের ক্ষমতাও নিতে চায় সরকার। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ ও জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, প্রযুক্তি প্ল্যাটফর্ম সমূহের সাথে কার্যকর সমন্বয় এবং সময় সীমাভিত্তিক কন্টেন্ট অপসারণ ব্যবস্থা নিশ্চিত করার জন্য আর একটা নতুন বিধি সংযোজন করা হবে এবং বাহিনীকেও এই সমস্ত তথ্য উপাত্ত অপসারণ, ব্লক এবং স্থানান্তর করবার জন্য আমরা ব্যবস্থা রাখব। আশা করছি সংসদের এই সেশনে আইনটা আনতে পারবো। ফাইনাল স্টেজে আছে জুয়া প্রতিরোধ আইন। এগুলো ব্যবহার করে যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে তার সাথে মাদকও জড়িত। এর আগে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যাপক সম্ভাবনা থাকার পরও আগের সরকারের ভুল নীতির কারণে চামড়া রফতানি হয় নামমাত্র। বিএনপি সরকার ইটিপি সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে, যা চামড়া রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি। উত্তরটা অনেক লম্বা ছিল। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। 2026 সালের এসএসসি এবং সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে 20 জুলাই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি বলেছেন যে পরবর্তী এসএসসি পরীক্ষা শুরু হবে আগামী বছরের 7 জানুয়ারি থেকে। সংস্কৃতি এবং ক্রীড়া সহ নতুন 4টি বিষয় আগামী শিক্ষাবর্ষ থেকে 4র্থ এবং ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন যে 180 দিনের মধ্যেই প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। নাগরিক সেবার মান উন্নয়ন, মশক নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বিভিন্ন জনদুর্ভোগের সমাধানে গণশুনানির আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই গণশুনানিতে নাগরিকরা জলাবদ্ধতা, ডেঙ্গু, মশার প্রকোপ, অপর্যাপ্ত সড়কবাতি, ভাঙাচোরা সড়ক, মাদক এবং কিশোর গ্যাংয়ের উৎপাত, গ্যাস সংকট সহ নানা সমস্যার কথা তুলে ধরেছেন। জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
নগরবাসীর সমস্যা ও প্রত্যাশার কথা সরাসরি শুনতে রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার অডিটোরিয়ামে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে অংশ নেন স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। নাগরিকরা খোলামেলাভাবে তুলে ধরেন তাদের দৈনন্দিন ভোগান্তির চিত্র। আমাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গণশুনানিতে উঠে আসে জলাবদ্ধতা, মশার উপদ্রব, মাদক, কিশোর গ্যাং সহ নানা সমস্যা। নগরবাসীদের অনেকেই অভিযোগ করেন বারবার কর্পোরেশনকে জানিয়েও সুফল পাচ্ছেন না তারা। আমি ব্যক্তিগতভাবে বহু চেষ্টা করতেছি ওইখান থেকে ময়লা কিভাবে সরানো যায়, কিন্তু একা করা সম্ভব হচ্ছে না। সিটি কর্পোরেশনের কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। কিশোর গ্যাং এবং বিভিন্ন রকমের চিনুতাই, আরো মদ এবং গাজার আড্ডা সোনামিয়া রোড এবং টাকিপাড়া এবং আবার এই আশেপাশে তালতলা মার্কেটের সামনে, তিলপাপড়া ঢাকা হোটেলের সামনে নিত্যনৈতিক ট্রাফিক জ্যাম থাকে। এই ট্রাফিক জ্যাম দূরীকরণের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। শুনানিতে অংশ নেন নারীরাও। নিরাপত্তাহীনতা ও অন্ধকার সড়কে চলাচলে দুর্ভোগের কথা তুলে ধরেন তারা। আমাদের রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয় একটাই কারণে, কারণ ড্রেনেজ সিস্টেমগুলো খুবই খারাপ হয়ে ভেঙে পড়েছে। ল্যাম্পপোস্ট ঠিক নাই, বাতি জ্বলে না, অন্ধকারে ঢাকনাগুলো নিয়ে যায়, বাসায় বাড়িতে চুরি হচ্ছে, আমাদের অনেক সমস্যা হচ্ছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন রেল, সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, জনগণের চাহিদা পূরণ এবং নাগরিক সুবিধা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। জনগণের কাছে জবাবদিহিতা করা কোনো অনুগ্রহ নয়, এটি আমাদের সাংবিধানিক, নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নগর উন্নয়ন ও জনকল্যাণে কোনো অবহেলা বরদাস্ত করা হবে না। জন্ম নিবন্ধন, মশক নিধন এবং সড়কবাতি মেরামতে দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতার আওতায় আনারও হুঁশিয়ারি দেন তিনি। লাইট, বর্জ্য, জাতীয় সনদ, জন্ম নিয়ন্ত্রণ, মশক, এই ব্যাপারে কোনো অবহেলা নাই। যে সমস্ত এলাকায় শুনলাম আজকে লাইট নাই, যেখানে লাইট পোল আছে 1 সপ্তাহের মধ্যে সেখানে লাইট জ্বলতে হবে। এ সময় আব্দুস সালাম নগরবাসীকে সচেতন থেকে যেখানে সেখানে ময়লা না ফেলার আহ্বান জানান। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে রয়েছে এবং থাকবে বলে জানিয়েছেন সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, মাদকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বিকেলের ডিএনসিসির নাগরিক সেবা নিয়ে গণশুনানিতে তিনি এসব কথা বলেছেন। সড়ক প্রতিমন্ত্রী আরও বলেছেন, জনগণের চাহিদা পূরণ করাই সরকারের একমাত্র লক্ষ্য। মুগদার হাসপাতাল নিয়ে যেসব অভিযোগ অনিয়ম রয়েছে তা সমাধান করা হবে। মাদকের বিষয়ে কোনো ছাড় নয়, ঢাকা 9কে মাদক মুক্ত করা হবে। এ সময় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেছেন যে বিএনপি জবাবদিহিতা এবং মানুষের উন্নয়নে বিশ্বাস করে। এই অল্প সময় সরকার জনগণের কল্যাণে এবং উন্নয়নের রেকর্ড কাজ করেছে। নগরবাসী এবং সিটি কর্পোরেশনকে যৌথভাবে কাজ করতে হবে, যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। মাদককে মিনিমাম আশ্রয়পত্র যারা দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি, প্রত্যেকের বাড়িটা পরিষ্কার রাখতে হবে, বাড়ির ছাদটা পরিষ্কার রাখতে হবে। আমাদের যদি আমরা ফুল গাছ পালি, সেই ফুলের টব পরিষ্কার করতে হবে। 2 দিনের বেশি সেখানে পানি রাখা যাবে না। যশোরের নওয়াপাড়ায় যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের এক্সক্লুসিভ ডিলার রাইসা ট্রেডিংয়ের সৌজন্যে এসি বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সেখানে অংশ নিয়েছেন যমুনা ইলেকট্রনিক্সের হেড অব সেলস মোহাম্মদ মাকসুদুর রহমান। মেলায় যমুনার এসি, ফ্রিজ সহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন যে যমুনা ইলেকট্রনিক্সের পণ্যের প্রতি ভোক্তাদের আস্থা এবং চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নত মান, আধুনিক প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে ক্রেতারা যমুনার পণ্যকে অগ্রাধিকার দিচ্ছেন। মেলায় ক্রেতারা যমুনার এসি, ফ্রিজ এবং অন্যান্য ইলেকট্রনিক পণ্যের মান এবং মূল্য নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরাও মেলার সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। এটা যমুনা ইলেকট্রনিক্সের প্রতিটি পণ্য আন্তর্জাতিক মানের এবং এটা দেশীয় ব্র্যান্ড কিন্তু আন্তর্জাতিক মানের। সুতরাং এই ফেয়ারকে উপলক্ষ করে আমাদের রাইসা ট্রেডিং কর্পোরেশন সর্বোচ্চ নগদ
ছাড় দিয়ে এখান থেকে পণ্য নিতে পারবে। ওনারা যে কোম্পানি থেকে যে সুযোগ সুবিধাটা পায় সেটা সর্বোচ্চ কাস্টমারের সাথে দিয়ে দিবেন। দর্শক, এই ছিল সব করে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।